2007 সালের 7 মার্চ তারিখটা দেশের রাজনীতির ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ জানেন? ক্যালেন্ডারের পাতায় দিনটি হয়তো 8-10টা সাধারণ দিনের মতোই ছিল, কিন্তু পর্দার আড়ালে ঘটে গিয়েছিল এক ভয়াবহ ঘটনা। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা, নিস্তব্ধ এক পরিবেশ। সেখান থেকে গ্রেপ্তার করা হলো বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। অভিযোগ, কথিত দুর্নীতি। কিন্তু গ্রেপ্তারের পর কি ঘটেছিল সেই 4 দেয়ালের মাঝখানে? একজন রাজনীতিবিদকে গ্রেপ্তারের পর সাধারণত আইনি প্রক্রিয়া চলে, কিন্তু সেখানে কি শুধু আইন ছিল, নাকি ছিল আইনের আড়ালে এক নির্মম প্রতিহিংসা? সেই রাতে তাকে নিয়ে যাওয়া হলো এক অজানা গন্তব্যে। পরিবারের সদস্যরা জানেন না তিনি কোথায়, দলের নেতাকর্মীরা অন্ধকারে। শুরু হলো এক অধ্যায় যা শুনলে গা শিউরে ওঠে। একজন মানুষের ওপর রাষ্ট্রযন্ত্র কতটা নির্মম হতে পারে তার জ্বলন্ত উদাহরণ তৈরি হচ্ছিল সেই সময়ে। ভাবতে পারেন, জিজ্ঞাসাবাদের নামে একজন মানুষকে দিনের পর দিন চোখ বেঁধে রাখা হচ্ছে। 2007 আদালতের কাঠগড়ায় দাঁড়ালেন তারেক রহমান। সবার দৃষ্টি তার দিকে। তিনি কি বলবেন? তার শারীরিক অবস্থা তখন এতটাই শোচনীয় যে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি যে জবানবন্দি দিলেন তা শুনে পুরো আদালত প্রাঙ্গণ স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি বললেন, জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে আমাকে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে রাখা হয়েছে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমাকে নির্যাতন করা হয়েছে। আমি তো একজন রাজনীতিবিদ, কোনো সন্ত্রাসী নই। একটু খেয়াল করুন কথাটার দিকে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা নির্যাতন। একজন মানুষ কতটা সহ্য করতে পারেন? শুধু কি শারীরিক নির্যাতন? তাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য দেওয়া হয়েছিল ক্রস ফায়ারের হুমকি। বলা হয়েছিল তাকে মেরে ফেলা হবে, আর কেউ জানতেই পারবে না। তারেক রহমান আদালতে সেদিন বলেছিলেন, আদালত আমার চিকিৎসার নির্দেশ দিলেও তা মানা হয়নি। এখন যদি আমাকে আবার রিমান্ডে নেওয়া হয়, আমি আর বাঁচব না। নির্যাতনের ভয়াবহতা এতটাই ছিল যে তারেক রহমানের মেরুদণ্ড আর সোজা ছিল না। মেডিকেল রিপোর্ট যখন হাতে এলো, তখন চিকিৎসকরাও শিউরে উঠলেন। কি ছিল সেই রিপোর্টে? নির্যাতনের চোটে তারেক রহমানের মেরুদণ্ডের 6 ও 7 নম্বর হাড় ভেঙে গিয়েছিল। এখানেই শেষ নয়, আরও কয়েকটি হাড় বেঁকে গিয়েছিল। মেরুদণ্ডের 33টি হাড়ের মাঝখানের দূরত্ব কমে গিয়েছিল। একজন সুস্থ সবল মানুষকে পিটিয়ে ঝুলিয়ে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল যে তিনি আর নিজের পায়ে দাঁড়ানোর শক্তি পাচ্ছিলেন না। তাকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হচ্ছিল। চিকিৎসকরা স্পষ্ট জানালেন তার জরুরি ভিত্তিতে বিশেষায়িত অর্থোপেডিক চিকিৎসা প্রয়োজন। কিন্তু কেন এই নির্যাতন? কেন একজন রাজনীতিবিদকে এভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা? আসলে এর প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। মেজর জিয়াউর রহমানের কথা মনে আছে? 1971 সালের সেই উত্তাল সময়ে যখন জাতি দিশাহারা, তখন সামরিক বাহিনীর ভেতর থেকে তার সেই স্বাধীনতার ঘোষণা মানুষকে নতুন পথ দেখিয়েছিল। জিয়াউর রহমান শুধু রণাঙ্গনের বীরই ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, যিনি রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করেছিলেন। তিনি রাজনীতিকে সাধারণ মানুষের দোরগড়ায় নিয়ে গিয়েছিলেন। তার সেই ইনক্লুসিভ বা সবাইকে নিয়ে চলার রাজনীতিই ছিল তার দলের মূল শক্তি। জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন মনে করা হচ্ছিল বিএনপি শেষ হয়ে যাবে, তখন হাল ধরলেন এক গৃহবধূ, তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি এরশাদ বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছিলেন তা তাকে দেশনেত্রী উপাধি এনে দিয়েছিল। তিনি বিএনপিকে ধ্বংসস্তূপ থেকে তুলে এনেছিলেন। এই যে জিয়া পরিবার, যারা বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিল, তখন তাদের এই জনপ্রিয়তাই কি কাল হয়ে দাঁড়িয়েছিল? 111-এর কুশীলবরা খুব ভালো করেই জানত, বিএনপিকে দুর্বল করতে হলে আগে ভাঙতে হবে এর নেতৃত্বের মেরুদণ্ড। আর সেই লক্ষ্যেই টার্গেট করা হয়েছিল তারেক রহমানকে। মিডিয়াতে দিনের পর দিন তার বিরুদ্ধে নেতিবাচক প্রোপাগান্ডা চালানো হলো। তাকে ডেমোনাইজ বা দানব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলো। কিন্তু যখন আইনিভাবে তাকে আটকানো যাচ্ছিল না, তখন বেছে নেওয়া হলো শারীরিক নির্যাতনের পথ। উদ্দেশ্য ছিল একটাই, হয় তাকে মেরে ফেলা, নয়তো এমনভাবে পঙ্গু করে দেওয়া যাতে তিনি আর কোনো দিন রাজনীতিতে ফিরতে না পারেন। কিন্তু তারা কি সফল হয়েছিল? নির্যাতন করে শরীর ভাঙা যায়, কিন্তু মনোবল? 2008 সাল চিকিৎসার নাম করে তাকে কার্যত দেশ থেকে বের করে দেওয়া হলো, লন্ডনে পাঠানো হলো। তখন প্রচার করা হলো তারেক রহমান আর রাজনীতি করবেন না, তিনি মুচলেকা দিয়ে পালিয়ে গেছেন। কিন্তু সত্য কি তাই ছিল, নাকি ওটা ছিল তাকে সরিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রের অংশ? তিনি যখন দেশ ছাড়েন, তখন তার বয়স ছিল তারুণ্যে ভরপুর। আর আজ 17 বছর কেটে গেছে। সেই তরুণ নেতা আজ প্রৌঢ়ত্বে পা দিয়েছেন। লন্ডনে বসে তিনি কি চুপ করেছিলেন? একদমই নয়। দেশের বাইরে থেকেও তিনি এক অসম্ভবকে সম্ভব করেছেন। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধ রাখা কি চাটখানি কথা?
দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলো, হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হলো, মামলা হামলায় জর্জরিত বিএনপি। সবাই ভেবেছিল এবার বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, নেতৃত্ব দেওয়ার কেউ নেই, তারেক রহমান হাজার মাইল দূরে। কিন্তু তারেক রহমান প্রমাণ করলেন, নেতৃত্ব দিতে হলে শুধু উপস্থিত থাকলেই হয় না, প্রয়োজন মেধা আর কৌশলের। তিনি প্রযুক্তির সাহায্যে দলের তৃণমূলের সাথে যোগাযোগ স্থাপন করলেন। স্কাইপি বা জুম কলে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা তিনি নেতাকর্মীদের কথা শুনেছেন, তাদের সাহস জুগিয়েছেন। যারা তাকে রুক্ষ বা বদমেজাজি হিসাবে প্রচার করেছিল, কর্মীরা অনলাইনে কথা বলে আবিষ্কার করল এক ভিন্ন তারেক রহমানকে, যিনি ধৈর্য ধরে সবার কথা শোনেন, যিনি বিনয়ী, যিনি সংবেদনশীল। আওয়ামী সরকার এবং তাদের দোসররা কম চেষ্টা করেনি বিএনপিকে ভাঙতে, কিন্তু তারা ভুলে গিয়েছিল দেওয়াল তুলে হয়তো শব্দ আটকানো যায়, কিন্তু আদর্শকে আটকানো যায় না। তারেক রহমান তার বাবার মতো কম কথা বলেন, কিন্তু কাজ করেন বেশি, আবার মায়ের মতো ধৈর্যশীল। এই দীর্ঘ প্রবাস জীবনে তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। যখন স্বৈরাচারী সরকারের পতন হলো, তখন মানুষের মনে একটাই প্রশ্ন ছিল, কবে ফিরবেন তিনি? যে মানুষটাকে হুইল চেয়ারে করে দেশ ছাড়তে হয়েছিল, তিনি কি এবার বীরের বেশে ফিরবেন? যে মানুষটা তখন তরুণ ছিল, আজ তার বয়স ৬০। দলের অনেকেই তাকে সরাসরি দেখেনি, শুধু ভিডিও স্ক্রিনে দেখেছে, কিন্তু তাকে ওই এক ঝলক দেখার জন্যই দলের সবাই রাস্তায় নামতে প্রস্তুত। কারণ তারেক রহমান তাদের কাছে ভরসার প্রতীক। নির্যাতন করে তার মেরুদণ্ড ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই ভাঙা মেরুদণ্ড নিয়েই তিনি পুরো দলকে সোজা হয়ে দাঁড়াতে শিখিয়েছেন। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথা খুব স্পষ্ট, ২০০৭ সালের সেই সময়ে যারা তারেক রহমানকে নির্যাতন করেছিল, তারা হয়তো ভেবেছিল সেখানেই সব শেষ, কিন্তু তারা বুঝতে পারেনি ফিনিক্স পাখি ভস্ম থেকে আবার জন্ম নেয়। তারেক রহমানের বিরুদ্ধে এত বছর ধরে এত এত অভিযোগ তোলা হলো, কিন্তু হাসিনা সরকার কি তারেক রহমানকে থামাতে পেরেছে? পারেনি। উল্টো তারাই আজ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে বইয়ের পাতায় হয়তো এই বিবরণগুলো লেখা থাকবে। তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা নামক বইয়ে সেই কালো দিনগুলোর কথা উঠে এসেছে। কিন্তু তারেক রহমান যে যন্ত্রণা, যে অপমান সহ্য করেছেন, তা কি কোনো বইয়ের পাতায় পুরোপুরি তুলে ধরা সম্ভব? বিএনপির কাছে তারেক রহমানের প্রত্যাবর্তন তাই শুধু একজন ব্যক্তির দেশে ফেরা নয়, এটি হয়েছে দেশের হারানো নেতার প্রত্যাবর্তন। এটি হয়েছে সেই ইনক্লুসিভ রাজনীতির প্রত্যাবর্তন যার স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়াউর রহমান। পতন থেকে উঠে দাঁড়িয়ে নতুন করে দেশ গড়ার যে শপথ তারেক রহমান নিয়েছেন, তা বাস্তবায়নের পথ হয়তো খুব সহজ হবে না। কিন্তু যিনি এত কিছুর পর দেশে ফিরে এসেছেন, যিনি ১৭ বছর ধরে প্রবাসে থেকেও দলের হাল ছাড়েননি, তার কাছে সামনের চ্যালেঞ্জগুলো কঠিন হবে কি? তারেক রহমানকে রাজনীতি থেকে মুছে ফেলার জন্য তৎকালীন সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল। তবে আজ সেই মানুষটিই আজ বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক শক্তির কাণ্ডারি। একে কি আপনারা ভাগ্যের লিখন বলবেন, নাকি একজন নেতার অদম্য ইচ্ছাশক্তি? সময়ের এই প্রতিশোধ কি অদ্ভুত, তাই না?